বলছি, যতদিন না পর্যন্ত তুমি নিজে থেকে আমার জন্য তোমার ব্লাউজের হুক ওপেন করবে ততদিন পর্যন্ত আমি আসবো না তোমার কাছে। চুপ করে জঙ্কুকের চোখের দিকেই তাকিয়ে আছে। জঙ্কুককে এই মুহূর্তে তের গিলে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। জঙ্কুককে দেখতে ভীষণ কিউট লাগছে তের কাছে, কিন্তু জঙ্কুক এটা কি বলছে এটা শুনে তের একটুও ভালো লাগছে না। তেকে এভাবে উত্তেজিত করে মাঝ রাস্তায় ছেড়ে দেবে, তে এটা সহ্য করতে পারছে না। তের হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে গেছে। ইচ্ছা করছে এখনই খপ করে জঙ্কুককে ধরে ফেলতে, কিন্তু তাদের রিলেশনশিপটা তো এতটাও নর্মাল না যে চাইলেই সে তার হাজবেন্ডের কাছে যেতে পারে আর 10টা স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারে। জঙ্কুক যখন নিজে থেকে তার কাছে আসে শুধুমাত্র তখনই সে জঙ্কুককে কাছে পায়। তাছাড়া নিজের ইচ্ছা থাকলেও সে যেতে পারে না, একটা ফোনও করতে পারে না, কিছু একটা তার বাধে। তের এখন প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল নিজের ফিলিংস, নিজের সম্পর্কের উপরে। তে পুরোপুরি আপসেট হয়ে যাচ্ছে। সে কেন পারছে না সমস্ত কিছু ভুলে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরতে? সে কেন পারছে না জঙ্কুককে বলতে সেটা করতে চায়? জঙ্কুক যেটা শুরু করেছিল সেটা যেন কন্টিনিউ করে, সে কেন বলতে পারছে না? শরীর তো পুরোপুরি ভাবে এখন জঙ্কুককে কাছে চায়, জঙ্কুকের কাছে চায়, কিন্তু কিছুতেই মুখ দিয়ে বলতে পারছে না। 2 হাত মুঠো করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। জঙ্কুক অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবে, তারপর তেকে বলে, জান পাখি যাও, অনেক রাত হয়েছে, তুমি চেঞ্জ করে নাও। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তেজ যেন আরো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তার ইচ্ছা করছে এই মুহূর্তে জঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু পারছে না। তার ইচ্ছা করছে জঙ্কুককে বলতে, না আমার এখন তোকেই লাগবে, তুই এখানে আমাকে রেখে যাস না। কথাটি তো বলতে ইচ্ছা করছে, তে বুকের মধ্যে ফেটে যাচ্ছে কথাটি বলার জন্য, কিন্তু বলতে পারছে না। তে তো রেগে যায়, রেগে গিয়ে যখনই উল্টো পাশ হয়ে ঘুরতে নেয় সঙ্গে সঙ্গেই জঙ্কুকের হাতের ব্রেসলেটের সাথে টান লেগে তে শরীরের টাওয়ালটা পুরোপুরিভাবে খুলে যায়। 1 সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে যায়, দুজনের কেউই বুঝতে পারে না। তে এখন পুরোপুরিভাবে জঙ্কুকের সামনে উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে। জঙ্কুক হা করে তের দিকে তাকায়। এত সময় ধরে তো জঙ্কুক তাদের সম্পর্কটার কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করছিল, নিজের ভেতরে জেগে থাকা টাইগারটাকে ঘুমাতে বাধ্য করছিল, কিন্তু এটা কি হলো? তের শরীরটা আবারও উন্মুক্ত হয়ে গেল। জঙ্কুক এবার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তের শরীরের দিকে তাকিয়ে আছে, আর তেও জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। তে নিজেকে ঢাকার চেষ্টাই করছে না। তে তো জঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে চাচ্ছে জঙ্কুক তার কাছে আসুক, জঙ্কুককে সিরিয়াস করতে চাচ্ছে, কিন্তু জঙ্কুক তো আগে থেকে পুরোপুরি তের নেশায় ডুবে আছে। আর এখন তো জঙ্কুকের ভেতরের হিংস্র ক্ষুধার্ত প্রাণীটা এক লাফ দিয়ে বের হয়ে আসতে চাচ্ছে। জঙ্কুক খপ করে তেকে শক্ত করে জড়িয়ে ধরে, একেবারে নিজের বুকের সাথে তে শরীরটা মিশিয়ে তেকে বলে, আই এম সরি জান পাখি, একটু আগে তোমাকে যে প্রমিসটা আমি করেছি সেটা কালকে থেকে কন্টিনিউ করব, এখন আমি থাকতে পারছি না, আই এম সরি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে চোখ বন্ধ করে নিজের লোয়ার লিপস বাইট করে, সে তো এটাই চাচ্ছিল। জঙ্কুক আবারও বলে, জানি না কি এমন আছে তোমার মধ্যে যে আমি ড্রিঙ্ক না করেই ড্রাঙ্ক হয়ে যাই। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, আই নিড ইউ সো ব্যাডলি জান। কথাটি বলে জঙ্কুকের মাথা থেকে টাওয়ালটা খুলে ফেলে, তারপর তেকে কোলে তুলে নেয়। তেকে নিয়ে সোজা রুমে চলে আসে, বিছানায় বসে তেকে কোলে করে আদর করতে শুরু করে। জঙ্কুক তেকে খুব ডিপভাবে কিস করছিল আর তেও কিস ব্যাক করছিল। তে 2 হাত দিয়ে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর জঙ্কুক তার 2 হাত দিয়ে তের বডিতে টাচ করছিল। জঙ্কুক কিস করতে করতে তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে বলে, জান পাখি ইউ লাইক ইট। তে কোনো উত্তর দেয় না, কিন্তু 2 হাত শক্ত করে আরও জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা চেপে ধরে। জঙ্কুক থেকে আবারও কিস করতে থাকে।
জঙ্কুক আস্তে করে এর ঠোঁট ছেড়ে দিয়ে গলায় নেমে যায়। গলায় একের পর এক কিস করতে থাকে আর তে জঙ্কুকের মাথার চুল শক্ত করে খামচে ধরে নিচের দিকে টেনে রেখেছে। জঙ্কুক আস্তে আস্তে আরো নিচে নেমে যায়। জঙ্কুক এর পার্টি কিস করতে যাবে তখনই থেমে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক মুখ তুলে তের মুখের দিকে তাকায়। তের চোখের দিকে তাকিয়ে জঙ্কুক কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। জঙ্কুক কি বলতে চাচ্ছিল তে ঠিক বুঝতে পারে। তে কোনো কথাই বলে না। জঙ্কুকের মাথার চুল শক্ত করে ধরে জঙ্কুকের মাথাটা নিজের শরীরের সাথে মিশিয়ে দেয়। মানে আচরণে বোঝাতে চাচ্ছে সে ব্যথা পাবে না, সে আরো আদর চায়, গভীরভাবে চায়। তের আচরণে জঙ্কুক বুঝতে পেরে যায়। জঙ্কুক তের পার্টে আদর করতে স্টার্ট করে আর তে জোরে জোরে শব্দ করছিল। সঙ্গে সঙ্গে জঙ্কুক মাথা তুলে তের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি ব্যথা পেয়েছ? তে আবারও পূর্ণের ন্যায় জঙ্কুকের মাথার চুল খামচে ধরে তার সাথে মিশিয়ে ফেলে। জঙ্কুক বুঝতে পারে তে ব্যথা পায় নাই, অতিরিক্ত প্লেজারে তে মুখ দিয়ে শব্দ করছে। জঙ্কুক তের শব্দ শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। জঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজে তের দু পায়ের মাঝখানে চলে আসে। জঙ্কুক তের দু হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে তের দিকে ঝুঁকে বলে, সরি জান পাখি, আজকে আমি প্রচুর পরিমাণে পাগল হয়ে আছি, কিছুতেই শান্ত কিংবা জেন্টল রেখে কিছুই করতে পারবো না। যদি কষ্ট হয় তাহলে একটু সহ্য করে নিও। কথাটি শুনে তে মনে মনে খুশি হয়ে যায়, কারণ জঙ্কুককে সফট আর জেন্টাল ভাবে এই সমস্ত কিছুতে তে নিজেও পছন্দ করে না। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে নিজের লোয়ার লিপস আবারও বাইট করে দেয়। এটা দেখা মাত্রই জঙ্কুকের ঠোঁটে কিস করতে স্টার্ট করে। খুব হার্ডভাবে কিস করছিল জঙ্কুকের ঠোঁটে আর তেও জঙ্কুককে কিস ব্যাক করছিল। কিস করতে করতে এক পর্যায়ে তে তার পা দুটো দিয়ে জঙ্কুকের কোমরটা আঁকড়ে ধরে। তে এমনটা করাতে জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। জঙ্কুক কিস করার মধ্যে তেকে বলে, আই লাভ ইউ তে। কথাটি বলে জঙ্কুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। আজকে তেকুক একে অপরের ওপর প্রচুর পরিমাণে হার্ট হচ্ছিল। জঙ্কুক বেটের এক এক অ্যাঙ্গেল থেকে তের সাথে হচ্ছিল আর কেউ কিছু বলছে না। জঙ্কুক যেটাই করছিল তাকে সেটাই করতে দিচ্ছে। রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে তের চিৎকার আর তাদের ইন্টারনেটের শব্দ বাইরে যাচ্ছিল না। তে প্রচুর পরিমাণে প্লেজার ফিল করে চিৎকার করছে আর তার সঙ্গে জঙ্কুকও। শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে জঙ্কুক লাভ বাইট না দিয়েছে। পুরোটা শরীর জুড়ে পার্পেল মার্ক করে দিয়েছে জঙ্কুক। হওয়ার এক পর্যায়ে জঙ্কুক ডেকে বলে, জান পাখি প্লিজ আজকে তুমি আমাকে একটা লাভ বাইট দাও না, আজকে তুমি আমাকে একটা পার্পেল মার্ক দাও। কথাটি বলে শেষও করতে পারে না জঙ্কুক। তে জঙ্কুকের গলায় যে তেলটা আছে ওটার উপরে জোরে একটা বাইট দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পার্পেল মার্ক হয়ে যায়। জঙ্কুক জোরে চিৎকার করে, তার প্রচুর পরিমাণে ভালো লাগছিল। 2 ঘন্টা এক টানা হওয়ার পর দুজনে যখন স্যাটিসফাইড হয়ে যায় তখন একে অপরকে ছেড়ে দেয়। এখন যখন ফাইট হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, তার প্রচুর পরিমাণে লজ্জা করছে। জঙ্কুকের মুখের দিকে তাকাতে পারছে না। কিন্তু জঙ্কুক এই বিষয়টা বুঝতে না পেরে উল্টো ভেবে নিল। সে ভেবে নিল তেকে প্রমিস করার পরও তার সাথে এটা করাতে হয়তো তে রাগ করেছে। জঙ্কুক একেবারে চুপ করে বিছানার কোণায় কিছু সময় বসে থাকে। তারপর তের সাথে একটা কথাও না বলে উঠে ওয়াশরুমে চলে যায়। তে শরীরে চাদর পেঁচিয়ে চুপচাপ মাথা নিচু করে বিছানার কোণাতেই বসেছিল। জঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে তের দিকে এক নজর তাকায়। তে তাকিয়েছিল জঙ্কুকের দিকে। আই কন্টাক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তে লজ্জায় মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। তার প্রচুর পরিমাণে লজ্জা লাগছিল এই মুহূর্তে জঙ্কুককে দেখে। এর আগের বারও একটু লজ্জা লেগেছে, তবে এবার প্রচুর পরিমাণে লজ্জা লাগছিল। তাই জঙ্কুকের মুখের দিকে তাকাতে পারছিল না। বিছানার দিকে তাকিয়ে
হাত দিয়ে বিছানার চাদর খামছে চুপ করে বসেছিল। জঙ্কুক হেঁটে গিয়ে কাবার্ড থেকে একটা ট্রাউজার একটা টি শার্ট বের করে পরে নেয়। জঙ্কুক রুম থেকে বের হওয়ার আগে আর চোখে তের দিকে তাকিয়ে বলে, আই এম সরি তে, আর হবে না। কথাটি বলে জঙ্কুক এক সেকেন্ডও ওখানে দাঁড়ায় না, কিন্তু কথাটা শোনার সঙ্গে সঙ্গে তে বিছানা থেকে উঠে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। সরি কিসের জন্য? এক সেকেন্ড তে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করে তার মনে পড়ে যায় আজকে সে জঙ্কুকের জন্য স্পাইসি চিকেন রান্না করেছে। আবার টেবিলে জঙ্কুকের এক্সপ্রেশন কি হয় তার হাতে রান্না খেয়ে সেটা দেখার আগ্রহ তার অনেক, তাই তাড়াতাড়ি করে শাওয়ার নিতে চলে গেল। তে তাড়াতাড়ি করে একটা 3 পিস পরে নিয়েছে। চুলগুলো ভেজা ছিল তাই খোপা করে ওড়না দিয়ে মাথাটা ঢেকে ফেলেছে, যাতে করে তে যে এখন শাওয়ার নিয়েছে এই জিনিসটা কেউই বুঝতে না পারে। তে দ্রুত পায়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখে আরএম আর জঙ্কুক মিলে কিছু ফাইল চেক করছে আর নিজেদের মধ্যে কথা বলছে। তে সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরোটা সময় জঙ্কুককে দেখছে, কিন্তু জঙ্কুক একটা বারের জন্য সিঁড়ির দিকে কিংবা তের দিকে তাকায় নেই। তে সোজা হেঁটে ডাইনিং এরিয়াতে চলে যায়। ওখানে আগে থেকেই জিন ছিল। দুজন মেট ডিনার সার্ভ করছে। জিন দেখে দেখে একটা স্মাইল দেয়। তে জিনের কাছে গিয়ে দাঁড়ালে জিন ইশারা দিয়ে দেখিয়ে দেয় কোন চেয়ারে সে বসবে, কিন্তু তে চেয়ারে না বসে চুপচাপ টেবিলের এক কোণাতেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যে আরএম চলে আসে ডিনার করার জন্য, কিন্তু জঙ্কুক সোফা থেকে উঠছিলই না। সে বসে বসে কি যেন কাগজপত্র দেখছিল। তে বারবার আর চোখে জঙ্কুককে দেখছিল। এরই মধ্যে জিমিন চলে আসে, সোজা টেবিলে বসে খাবার স্টার্ট করে দেয়। আরএম জিন এক এক করে সবাই খাবার খাচ্ছে। তে চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ তেকে খেতে বসতে বলছেও না আর কেউ জঙ্কুককেও ডাকছে না। তে তো প্রচুর পরিমাণে আশ্চর্য হচ্ছিল আরএম জিন আর জিমিনের এমন ব্যবহারে। সবাই বসে খাচ্ছে কিন্তু তেকুককে কেউ খেতে ডাকছে না। অন্যদিকে জঙ্কুকও উঠে আসছে না। তে নতুন বউ, তাছাড়া প্রথমবার আজকেই সে ঘরে সবার সাথে দেখা করেছে, কথা বলেছে। এতটা ফ্রিও না যে কিছু বলবে, চুপচাপ দাঁড়িয়েছিল। আরএম আর জিনের খাবার খাওয়া শেষ হতেই তারা রুমে চলে যায়। জিমিনের খাওয়া শেষ হলে তের সামনে এসে দাঁড়িয়ে শুধুমাত্র তের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল করে। তে কিছু বুঝতে পারে না জিমিন কেন হাসলো। জিমিন ওখান থেকে চলে যেতেই কিচেন থেকে দুজন মেড আসে, পুরোটা টেবিল ক্লিন করে। শুধুমাত্র তেকুকের জন্য খাবার সার্ভ করে তারা সোজা তাদের সার্ভেন্ট হাউসে চলে যায়। আরএম আর জিন রুমে চলে গেছে। তারা এখন কিছুতেই রুম থেকে বের হবে না। আর জিমিন তো প্রশ্নই আসে না। মেড দুটো বাড়ি ত্যাগ করার সঙ্গে সঙ্গে জঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এত সময় সবার বিহেভিয়ারের কারণে গভীর ভাবনায় ডুবেছিল, কিন্তু এখন যখন জঙ্কুক উঠে দাঁড়িয়েছে সে চমকে যায়। জঙ্কুক সোজা হেঁটে ডাইনিং এরিয়াতে চলে আসে। তে কিছু বোঝে ওঠার আগে জঙ্কুকের মাথা থেকে ঘোমটাটা টান মেরে সরিয়ে দিয়ে খোপাটা খুলে পেছন দিক দিয়ে তেকে জড়িয়ে ধরে তীর চুলের মধ্যে নাক ডুবিয়ে দেয়। জান পাখি, তুমি একেবারে ছোট্টদের মতো, কথাই শুনতে চাও না। আমি তোমাকে কি বলেছিলাম জান? ভেজা চুল ভালোভাবে শুকাবে। যদি তোমার জ্বর আসে, যদি তুমি অসুস্থ হয়ে যাও, আমার কি হবে বলো? তে কথা শুনে চমকে যায়, একটু মিটমিট করে হাসে। তে তো জঙ্কুকের সাথে কোনো প্রকার কোনো কথা বলে না, কিন্তু আজ এই মুহূর্তে ইচ্ছা করলো জঙ্কুকের সাথে কথা বলতে। তে বলল, চুল ভিজা ছিল তো, সবাই দেখলে কি ভাবতো? জঙ্কুক তো তের ঘাড়ে চুলে নাক ডুবিয়ে স্মেল নিতে আর কিস করতে ব্যস্ত ছিল। জঙ্কুক ভাবতেই পারে নাই তে তাকে রিপ্লাই করবে। জঙ্কুক অবাক হয়ে যায়, কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়। জঙ্কুকের পেছন থেকে চুলগুলো এক পাশে সরিয়ে ঘাড়ের ঠোঁট ছুঁয়ে কিস করতে করতে বলে, জান পাখি, ওরা দেখলে দেখুক, বুঝলে বুঝুক। সবার তো জানা দরকার, তাই না, আমি আমার ওয়াইফকে কতটা আদর করি, কতটা ভালোবাসি। জঙ্কুক কিস করছে, তে চোখ বন্ধ করেছিল। ওভাবে তে একটু হাসে। আচ্ছা ঠিক আছে, এখন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠান্ডা হোক জান, সমস্যা নেই। যদি পচেও যায় তারপরও আমি তোমার হাতের রান্না এক ফোঁটাও ফেলবো না, সবটা খেয়ে ফেলবো। আমি একাই খাবো, কাউকে দেবো না। কি বলছেন এসব? বুঝতে পারছো না? কথাটা হচ্ছে আমার বউ রান্না করেছে জীবনের প্রথম আমার জন্য, সবটা আমি একা খাবো, আমি কাউকে দেব না। এতগুলা একা খেলে তো পেট খারাপ হবে। হলে হবে, পেট খারাপ হলে হোক, তুমি আছো না আমার মেডিসিন। কথাটি বলে জঙ্কুক চেয়ারে বসে পড়ে আর তেকে হাত ধরে টেনে এনে নিজের পাশের চেয়ারে বসায়। জান পাখি, ঠিকভাবে মনে রাখবে, এটা হচ্ছে আমার চেয়ার, আর আমার ডান পাশেরটাতে আমি সারা জীবন তোমাকেই দেখতে চাই। আর একটা কথা জান, তুমি হয়তো ভাবছো সবাই এভাবে আমাদেরকে একা ফেলে কেন চলে গেল।
কারণ আমার বাবা মা জানে তাদের ছেলে কতটা রোমান্টিক। জীবনে প্রথম আমার বউ আমার জন্য রান্না করেছে। আমি তো এটা কারোর সাথে শেয়ার করতে পারতামই না। আর না পারবো তোমাকে আদর করা ছাড়া চুপ করে সবার সামনে বসে থাকতে। ওরা এই ব্যাপারটা বুঝতে পেরে আমাদেরকে একা রেখে চলে গেছে জান। এতটা সময় তো চুপচাপ কথা শুনছিল তে, কিন্তু শেষের কথাটাতে প্রচুর লজ্জা পেয়ে যায়। জান পাখি, এত লজ্জা কিসের তোমার? আমি তো আর বসে থাকতে পারছি না জান, তাড়াতাড়ি সার্ভ করো। আমি দেখি আমার জান কি রান্না করেছে আমার জন্য। তে তাড়াতাড়ি করে জঙ্কুককে খাবার বেড়ে দেয়। জঙ্কুক মুখে নিয়েই জান, এত টেস্টি খাবার আমি আগে কখনোই খাই নাই। জঙ্কুকের রিয়াকশন দেখে প্রচুর পরিমাণে খুশি আর প্রচুর লজ্জাও পায়। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে তে লজ্জা পাচ্ছে। তের হাত ধরে টেনে এনে জঙ্কুক নিজের কোলে বসায়। জান পাখি, একটা রিকোয়েস্ট করি। কথাটি শুনেই তে জঙ্কুকের চোখের দিকে তাকায়। আজকের পর থেকে সব সময় তুমি আমার জন্য রান্না করবে জান। কিন্তু আমি তো এত ভালো। যেমনটা পারো, যা রান্না করবে তাই খাবো, কিন্তু তোমার হাতেরই খাবো। যদি না রান্না করো তাহলে না খেয়ে থাকবো। কথাটি শুনে তে খুশি হয়। তারপর মাথাটা এপাশ ওপাশ দুলে বোঝায় সে রান্না করবে। সঙ্গে সঙ্গে জঙ্কুকের ঠোঁটে কিস করে দেয়। কিস ব্রেক করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, তুমি কি রাগ করেছো আমার সাথে? তে সঙ্গে সঙ্গে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, কেন? তখন যে আমি প্রমিসটা ভেঙে দিলাম ওটার কথা বলছি। কিসের প্রমিস? কথাটি শুনে জঙ্কুক তার হাতটা নিয়ে তার সেনসিটিভ পার্টের উপরে রেখে হালকা করে প্রেস করে বলে, এখানে যে ব্যথা পেয়েছিলে আমার জন্য ওটার কথা বলছি। তে মাথা নিচু করে বলে, তখন তো ভেজা শরীর আর শাড়িটার জন্য। আচ্ছা ঠিক আছে জান, যদি তোমার খারাপ লাগে তাহলে আমার হাত সরিয়ে দিও। কথাটি বলেই জঙ্কুকদের জামার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে তে শরীরে টাচ করছিল। সঙ্গে সঙ্গে তে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুকের হাত ধরে আটকানো তো দূরের কথা, সে আরও গভীরভাবে ফিল করছে জঙ্কুকের টাচ করা। কয়েক মিনিট এভাবেই থাকার পর তে বলে, খাবার খাওয়া শেষ করুন। জঙ্কুকদের কানের কাছে মুখ নিয়ে বলে, খাবো তো জান, এটাও খাবো আর খাবারও খাবো। কথাটি শুনেই তে মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। জঙ্কুকদের মুখ ধরে নিচে দিকে ঘুরিয়ে বলে, খাবো না? তের কান, মুখ, গাল সবটা লাল হয়ে গেছে। জঙ্কুকের কোল থেকে আস্তে করে উঠে নিজের চেয়ারে বসে চুপচাপ খাবার খায়। জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে হাসে আর খাবার খায়। এই প্রথমবার তার কথাতে তে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে। পরদিন সকালবেলা জঙ্কুক দ্রুত ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। অনেক ইম্পর্টেন্ট একটা কেস আছে আজকে তার। যাওয়ার আগে নতুন একটা মোবাইল দিয়ে যায় তেকে, আর সিমটাও দিয়ে যায়। তে সিম ভরে ফোন ওপেন করার সঙ্গে সঙ্গে ইউনুর ফোন আসে। তে তো ফাংশন সেটিং করছিল, চাপ লেগে রিসিভ হয়ে যেতেই ইউনু বলে, তে বেবি, তুমি কেমন আছো? আমি তোমাকে কতদিন ধরে ফোন দিচ্ছি, তুমি ফোনটা কেন ধরোনি? তে তো ফোনটা এখন পর্যন্ত কানেই নেয় নাই, তারপরেও স্পষ্ট ইউনুর গলা শুনতে পায়। তে চমকে ওঠে। প্লিজ তে, কথা বলো, চুপ করে কেন আছো? হঠাৎ করে ইউনুর কাঁদো কাঁদো গলা শুনে তের কষ্ট লাগছিল, তাই ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ইউনু বলে, তে তুমি কেমন আছো? ওই রাক্ষসটা তোমাকে অনেক টর্চার করে, তাই না? আমি জানি তো। তে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, আমরা অনেক ভালো থাকবো, এই সমস্ত কিছু ভুলে যাব। তে কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওই রাক্ষসটা কি তোমার সামনে? তের ভীষণ খারাপ লাগছিল ইউনুর জন্য, কিন্তু যতবারই জঙ্কুককে রাক্ষস বলছিল ততবার অদ্ভুত একটা রাগ কাজ করছিল মনের মধ্যে। মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, বুঝতে পারছে না ইউনুর কথাতে গলে যাবে না ইউনু জঙ্কুককে উল্টাপাল্টা কথা বলছে সেটার প্রতিবাদ করবে। প্লিজ ইউনু, কান্না করো না। কান্না করবো না তো কি করব? তুমি জানো আমি তোমার জন্য কতটা টেনশনে আছি। প্লিজ তে চলে আসো আমার কাছে, ফিরে আসো। ফিরে আসো কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দেয়। তে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলেছে। মানুষ যখন চুরি করে পালায় তখন যেরকম ফিলিংস হয় সেরকম ফিলিংস হচ্ছে তের এই মুহূর্তে। ফোনটা কি রিসিভ করা ঠিক হয়েছে? ইউনুর সাথে কথা বলাটা কি ঠিক হয়েছে? জঙ্কুক জানতে পারলে তাকে কি টর্চার করবে? এই সমস্ত কিছুই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তের। এর আগে যখন
তে ইউনুর সাথে পালিয়ে যেতে চাচ্ছিল তখন জঙ্কুক রেগে পায়ের নিচে পড়ে দিয়েছিল। আর এখন আবার এই সমস্ত কিছু জানতে পারলে তাকে কি পরিমাণ টর্চার করবে এটা ভেবেই তে অস্থির হয়ে যাচ্ছিল। হঠাৎ করে দরজায় টোকা লাগে। চমকে গিয়ে দরজায় তাকিয়ে দেখে আয়ু দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই তে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আয়ু তো অবাক হয়ে যায়, তার মেয়ে হঠাৎ করে কেন কান্না করছে। কি হয়েছে তে মামুনি, কান্না কেন করছো? কিছু হয়েছে? আমাকে খুলে বলো। জামাই কি তোমাকে টর্চার করে? তে আস্তে করে তার মাকে ছেড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলে, মা মা ইউনু ফিরে এসেছে। কথাটি শোনা মাত্রই আয়ু রেগে যায়, তের হাতটা মোচড়ে ধরে। মা, আমার লাগছে তো। তুই কি করতে চাচ্ছিস? ওই ছেলেটার সাথে আবারও পালাতে চাচ্ছিস? তে কোনো কথাই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আয়ু রেগে গিয়ে তের হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসায়। আয়ু তেকে বলে, তে তোর ছোট ফুপির কথা মনে আছে? তে চুপচাপ তাকায় তার মায়ের দিকে। আয়ু আবারও বলে, যতটুকু জানিস তোর ছোট ফুপি সম্পর্কে অতটুকু কিন্তু ঘটে নাই। ঘটনা কিন্তু অনেক বড়। তুই তো জানিস তোর ফুপি সুইসাইড করেছে, কিন্তু তার পেছনে যে কত বড় রহস্য আছে সেটা তো তুই জানিস না। আজকে তোকে আমি বলবো। তোর ফুপির জীবন আর তোর জীবনটা প্রায় একই রকম। তোর ফুপিও তোর মতো একটা ভুল মানুষকে ভালোবেসেছিল, কিন্তু যখন বিয়ের কথা আসে তখনই সে পিছিয়ে যায়। তারপর আমরা বুঝিয়ে শুনিয়ে তোর ফুপির জন্য ভালো পাত্র খুঁজে তাকে বিয়ে দিয়ে দেই। 1 বছর খুব ভালো সংসার করেছে তোর ফুপি তার স্বামীর সাথে, কিন্তু 1 বছর পর পুরাতন প্রেমিকের সাথে পালিয়ে যায়। এটাতে আমাদের দুই ফ্যামিলির প্রচুর পরিমাণে মান সম্মান নষ্ট হয়। কিন্তু কথা হলো, এটা করে কি তোর ফুপি সুখী হতে পেরেছে? পারে নাই তো। ওই ছেলে তার সাথে বিয়ে ছাড়াই 2-3 মাস কাটিয়েছে। তারপর যখন তোর ফুপি বিয়ের কথা বলেছে তখন তাকে কি বলেছে জানিস? কি বলেছে মা? বলেছে বিয়ে করে 1 বছর তো স্বামীর সংসার করে এসেছিস, তুই তো এমনিতেই ভার্জিন না। আমার সাথে 1-2 মাস কাটিয়েছিস দেখে তোকে বিয়ে করতে হবে। আমি কেন আরেকজনের ইউজ করা প্রোডাক্ট নিজের কাছে রাখবো? আমি 4 বছর প্রেম করেছিলাম, সেটার জন্য আমার মধ্যে একটু ক্ষোভ ছিল। তোর হাতটা ধরতে দেশ নাই কখনো, তাই সেটা শুধু আসলে উসুল করলাম। তোর ফুপিকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়েছে। সেটার দুঃখ সামলাতে না পেরে তোর ফুপি সুইসাইড করেছে। কিন্তু উল্টো দিকে তোর ফুপা আর ওই ছেলেটা দুটাই কিন্তু বিয়ে করে যা তার জীবনে ভীষণ সুখে আছে। তুই তো অস্বীকার করতে পারবি না তে যে তোর জঙ্গকের সাথে ফিজিক্যালি কিছুই হয় নাই, সব কিছুই হয়ে গেছে। এখন যদি তুই ইউনুর কাছে চাস, প্রতিনিয়ত তোর নিজেকে নিজের ছোট মনে হবে। যদি ইউনু তোকে বের নাও করে দেয়, বিয়েও করে, তুই কি মাথা উঁচু করে তার সাথে সংসার করতে পারবি বল? তাছাড়া কি নাই তোর স্বামীর কাছে ইউনুর থেকে 10 গুণ ধনী, এত শিক্ষিত, নিজে এস্টাবলিশড, এত সুন্দর চেহারা। তোর যত ফ্রেন্ড, কাজিন, সিস্টার আছে সবার বর্ডের সাথে তোর হাজবেন্ডকে তুলনা করে দেখ তো কত পরিমাণ জিতেছিস তুই। এখন তুই কি চাচ্ছিস? এইরকম একটা স্বামী যে তোকে প্রচুর পরিমাণে ভালোবাসে, মাথায় করে রাখে, এত সম্মান করে, তার সাথে সারা জীবন সুখে মাথা উঁচু করে বেঁচে থাকবি, না ইউনুর সাথে পালিয়ে গিয়ে সারা জীবন চোর হয়ে সমাজে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকবি? তুই ডিসাইড কর। তাছাড়া ছেলেটা তোর সম্পর্কে সবটা জানে। তুই যে কখনো, আয়ু তো বলেই দিতে চাচ্ছিল যে কখনো মা হতে পারবে না, কিন্তু তে কান্না করছে দেখে আয়ুর কথা পাত্তা দেয় নাই। আয়ুতে চোখের পানি মুছে দিয়ে বলে, কেন কান্না করছিস মা? তুই কি ইমেচিওর? তুই যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। মাথা দিয়ে চিন্তা করতো, একটা মেয়ের কাছে তার শরীর আর সম্মানটাই সবার আগে, আর শুধুমাত্র সেটা একটা ছেলেতেই আবদ্ধ রাখা ভালো। জনের কাছে গিয়ে নিজেকে ছোট করার কি মানে হয় বল? আয়ু চলে যেতেই তে বিছানা থেকে উঠে দাঁড়ায়। রুমের দরজা থেকে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই টি টেবিলের উপরে নজর পড়ে। সঙ্গে সঙ্গে তের মুখে হাসি ফুটে ওঠে। রাতের কথা মনে পড়ে যায়। রাতে জঙ্কুক শুধুমাত্র তের রান্না করা তরকারিটুকু দিয়ে ভাত খায়, আর অন্য কিছুই সে নিচ্ছিল না। খাওয়া শেষ হতে বাকি তরকারিটুকু বাটিতে করে হাতে করে রুমে নিয়ে যাচ্ছিল। তে তখন বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় আবার? রুমে নিয়ে যাচ্ছি। আমি চাই না আমার বউয়ের রান্না করা তরকারি আমি ছাড়া অন্য কেউ খাক। এটা আমি কালকে আবার খাবো। কথাটি শুনে তে অবাক হয়, তারপর মনে মনে হেসে বলে, আরে আমি আশ্চর্য কেন হচ্ছি? উনি যে সাইকো সেটা তো সবাই জানে, কিন্তু রুমে তো ফ্রিজ নাই। ফ্রিজে রাখবো কেন? আমি তো এটা কিছুক্ষণ পরেই খেয়ে ফেলবো। জান পাখি, তোমাকে ভাবতে হবে না, আমি এটা একটুও নষ্ট হতে দেব না, সবটা আমি একাই খাবো। কথাটি ভেবেই তে হেসে ফেলে।
হায় আল্লাহ, উনি তো বলেছিল আমার হাতে রান্না খাবে। ইস, আমার হাতে বেশি সময় নাই, আমাকে রান্না করতে হবে। কথাটি বলেই তে দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা কিচেনে চলে যায়। সন্ধ্যার পরে জঙ্কুক বাসায় আসে, কিন্তু লিভিং রুমে তেকে দেখতে পায় নাই। রুমে এসেও দেখে রুমটা ফাঁকা। জঙ্কুক ভাবে হয়তো জিমিনের রুমে আছে। জঙ্কুক গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। এত সময় হয়ে গেছে, এখনো তে রুমে আসছে না। তে তো জানে জঙ্কুক এই টাইমে অফিস থেকে আসে। জঙ্কুক জিমিনের রুমে যাওয়ার জন্য দরজা দিয়ে বের হতে লাগলেই, আপনি কখন এসেছেন? তের গলাটি শোনা মাত্র জঙ্কুক দাঁড়িয়ে পড়ে। পেছনে ঘুরে দেখে তে একটা ব্ল্যাক কালার শাড়ি পরে জঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁটে লাল টকটকা লিপস্টিক। জঙ্কুক প্রচুর পরিমাণে শকড। তের পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত দেখছিল, কারণ জঙ্কুক আগেই তাকে বলে দিয়েছে যেদিন তে ইচ্ছায় নিজে থেকে জঙ্কুকের কাছে আসতে চাইবে সেদিন যেন সে ব্ল্যাক কালার শাড়ি পরে। আর আজকে ব্ল্যাক কালার শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার হাসি মুখে। জঙ্কুক কিছু সময় তের দিকে তাকিয়ে থেকে নিজের লোয়ার লিপস বাইট করে। তে জঙ্কুকের এই রকম দৃষ্টি দেখে বুঝতে পারছে এই মুহূর্তে জঙ্কুকের মধ্যে কি চলছে। তে মাথা নিচু করে শাড়ির আঁচল 2 আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে, কোথায় যাচ্ছিলেন আপনি? জঙ্কুক আস্তে আস্তে এক পা করে তের দিকে আগাতে লাগে আর বলে, তুমি কোথায় ছিলে জান? জঙ্কুক এগিয়ে আসছে তের দিকে, কিন্তু আজ আর তে এক পা পেছাচ্ছে না, ওভাবেই দাঁড়িয়ে আছে। আমি আমি বারান্দাতে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। অনেক সুন্দর চাঁদ উঠেছে, দেখবেন। আমি তো চাঁদই দেখছি জান। তে লজ্জা পেয়ে যায়। কালো শাড়ি কেন পরেছ জান? যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে। আমাকে লজ্জা দেওয়ার রাস্তা ছাড়বেই না। জান পাখি, কালো শাড়ি যখন আমাকে সিডিউস করার জন্য পরেইছ, তখন তুমি নিজে থেকেই আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। জঙ্কুক তের সাথে কোনো কথা না বলে বিছানায় সোজা হয়ে গিয়ে শুয়ে পড়ে। কি হলো এটা? উনি আমাকে ইগনোর করে দিল। সকালে শুনেছিলাম ইম্পর্টেন্ট একটা কেস আছে, মনে হয় ক্লান্ত কাজ করে। জঙ্কুক আর চোখে একবার তের দিকে তাকায়, তারপর 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক 2 হাত দিয়ে মাথা চাপছে। তে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? মাথায় ব্যথা করছে, ব্ল্যাক কফি এনে দিই? জঙ্কুক মাথা থেকে হাত সরিয়ে তের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি। তে জঙ্কুকের ডাকে সাড়া দিয়েছে, তাও আবার জান পাখি ডাকে। তে নিজে লজ্জায় পড়ে গেছে। জঙ্কুক একটু হেসে বলে, জান পাখি, তোমার আচরণ পুরো বউ বউ লাগছে আমার কাছে। এই সাইকোর ঠং দেখো, কেউ বউ বউ লাগছে, আমি তো বউই। তে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। জঙ্কুকের হাত ধরে বলে, জান, প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। এই কথা শুনে তে মনে মনে খুশি হয়ে যায়। এই উসিলাতে জঙ্কুকের কাছে একটু টাচি টাচি ভাবে বসতে পারবে। তে খুব আগ্রহের সাথে এসে জঙ্কুকের মাথার কাছে বসে পড়ে, আর জঙ্কুকও তার মাথাটা তের কোলে তুলে দেয়। তে 2 হাতের আঙুল নিয়ে জঙ্কুকের কপালে চাপ দিচ্ছে, আর জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তেও জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, দুজন দুজনকে দেখছে। জান পাখি। জঙ্কুক হেসে ফেলে। তে আবারও লজ্জা পেয়ে যায়। তে আবারও জান পাখি ডাকে সাড়া দিয়েছে। তে মাথা থেকে হাত সরিয়ে অন্যদিকে মুখ ঘোরানোর সঙ্গে সঙ্গে জঙ্কুকের হাতটা চেপে ধরে। জঙ্কুক নিজের মুখটা উঁচু করে তের বুকের কাছে এনে বুকের সাথে নিজের মুখটা একটু ঘষা দিয়ে বলে, জান, এটা একটু খোলো না। কথাটি শুনেই তে চমকে যায়। চমকে গিয়ে জঙ্কুকের চোখের দিকে তাকায়। জঙ্কুক করুণ দৃষ্টিতে তের মুখের দিকেই তাকিয়েছিল। এটা এটা কি বলছে উনি? আমি কিভাবে এটা করব? কিছুক্ষণ তের চোখের দিকে তাকিয়ে থাকার পর জঙ্কুক অভিমানী সুরে বলে, থাক, লাগবে না, তুমি আমার মাথাটায় টিপে দাও। কথাটি বলে জঙ্কুক তের কোলে মাথা রেখে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে রাখে। তে তো হা হয়ে যায় জঙ্কুকের এই রকম আচরণ দেখে। কি হচ্ছে এটা? সাইকোটা দেখা যায় অভিমান করছে। এটা কোন ধরনের সাইকোগিরি? এর আগে তো কখনো পারমিশন নেয় নাই, আমাকে বলেও নাই, সবটা তো করেই নিয়েছে, আর এখন দেখো ঠং করছে। তে তো বসে বসে কথাগুলো ভাবছিল। জঙ্কুক হঠাৎ করে উঠে বসে পড়ে। তে চমকে যায়। কি হয়েছে? কিছু হয়নি। কথাটি বলেই জঙ্কুক বেড সাইডের টেবিল থেকে ফোন হাতে নিয়ে মিটকে ফোন করে বলে তার জন্য 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে যেতে। এটা দেখেতে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়। কি হলো এটা? আমি তো এনে দিতে পারতাম, একটু আগে তো আমি অফার করেছিলাম।
উনি কি আমার সাথে রাগ করেছে? জঙ্কুক ফোনটা রেখে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তে ওভাবেই বসে আছে, কি করবে বুঝতে পারছে না। তে কিছুক্ষণ বসে থাকার পর খুব সাহস করে হাতটা নিয়ে জঙ্কুকের কপালে রাখে। সঙ্গে সঙ্গে জঙ্কুকের হাতটা কপাল থেকে সরিয়ে উঠে বসে পড়ে। আমার জন্য এত কষ্ট করতে হবে না তোমাকে। কথাটি বলেই জঙ্কুক বিছানা থেকে নেমে সোজা রুম থেকে বের হয়ে যায়। তে তো হা করে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। জঙ্কুক অভিমান করছে তার সাথে, কিন্তু সাইকোটা তো আগে কখনোই তার সাথে অভিমান করে নাই। কিছু প্রয়োজন হলে জোর করে নিয়েছে, কিন্তু আজকে এমন কেন করছে? তে রুমের মধ্যে পায়চারি করতে শুরু করেছে। এভাবে অনেক সময় পার হয়ে গেছে, জঙ্কুক এখন পর্যন্ত রুমেই আসে নাই। তে আর রুমে দাঁড়িয়ে থাকতে পারল না, নিচে নেমে গেল। লিভিং রুমে কোথাও জঙ্কুক নাই। তে পুরোটা বাড়িতে খোঁজা শেষ, জঙ্কুককে খুঁজে পাচ্ছে না। জঙ্কুককে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তের জিমিনের সাথে ধাক্কা লাগে। কি হয়েছে ভাবি, এভাবে ঘুরছো কেন? আসলে তোমার ভাইয়াকে, আমি তো মাত্রই ভাইয়ার কাছ থেকে আসলাম। ভাইয়া প্রচুর পরিমাণে আপসেট কোনো একটা ব্যাপার নিয়ে, তাই তো জিমে আছে, প্রচুর পরিমাণে হার্ট এক্সারসাইজ করছে। ডেকে আসলাম কিন্তু আসলোই না। জিমিনের কথাটি শোনা মাত্রই সে দ্রুত পায়ে হেঁটে গেল জিম রুমের দিকে। গিয়ে দেখে জঙ্কুক এক্সারসাইজ করছে, প্রচুর পরিমাণে হার্ড এক্সারসাইজ করছে। রেগে মেগে একাকার, পুরো শরীর ঘেমে একাকার, শরীরটা পুরো লাল হয়ে আছে। জঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। তে কিছু বলার চান্সই পায় না। রুমে এসে ফ্রেশ হয়ে জঙ্কুক নিচে চলে গেছে। আজকে সবাই একসাথেই খাবার খেতে বসেছে। তেও বসেছে জঙ্কুকের পাশে গিয়ে। তবে জঙ্কুক সেভাবে তের দিকে তাকাচ্ছে না, নর্মালভাবে সবার সাথে বসে খাবার খেয়েছে। তে রান্না করা খাবার খেয়েছে, তবে আজকে আর তের সাথে একা বসে রোমান্টিকভাবে খাবার খেলো না। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আরেমের সাথে টুকিটাকি কাজ নিয়ে কথা বলেছে। খাওয়া শেষ হতে সোজা রুমে এসে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়েছে জঙ্কুক। তের প্রচুর পরিমাণে খারাপ লাগছে। জঙ্কুক কেন তাকে ইগনোর করছে, কেন তার সাথে কথা বলছে না। বুকের ভেতরে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে তে আর নিজেকে আটকে রাখতে পারলো না। সোজা গিয়ে জঙ্কুকের মাথার কাছে বসে পড়েছে। আপনি আমার সাথে এমন কেন করছেন? জঙ্কুক চোখ বন্ধ রেখে বলে, কি করছি আমি? এই যে কেমন করছেন, কথা বলছেন না, ইগনোর করছেন, দেখেও দেখছেন না কেন? আমার দেখা থেকে তোমার কিছু আসে যায়? তে চুপ করে আছে, কিছু বলে না। এভাবে আমার মাথার কাছে বসে না থেকে চুপ করে শুয়ে ঘুমাও। আপনার মাথা ব্যথা কমেছে? সেটা তোমার জানতে হবে না। কেন? জানলে কি প্রবলেম? সঙ্গে সঙ্গে জঙ্কুক চোখ খুলে তের মুখের দিকে তাকিয়ে বলে, কি জানতে চাও তুমি? তুমি বুঝতে পারছো না আমার কোথায় ব্যথা করছে? কথাটি বলে জঙ্কুক কয়েক সেকেন্ড তের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আবারও বিছানায় উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে। তে চুপচাপ করে জঙ্কুকের পিছনে শুয়ে পড়ে। কিছু সময় ওভাবে চুপ করে শুয়ে থাকে তে, কিন্তু প্রচুর পরিমাণে ছটফট করছিল বুকের ভেতরটায়, কিছুতেই শান্তি পাচ্ছিল না। অভ্যাস হয়ে গেছে জঙ্কুককে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে ঘুমানোর। তে একটা একটা করে তার ব্লাউজের প্রত্যেকটা হুক খুলে ফেলে, তারপর পুরো ব্লাউজটাই খুলে ফেলে। তারপর জঙ্কুকের কাঁধে হাত দিয়ে নিচের দিকে টানতে থাকে। কি হয়েছে, টানছো কেন? কথাটি বলে জঙ্কুক তের দিকে ঘুরে তাকিয়ে দেখে তে একেবারে আনড্রেস হয়ে তার সামনে শুয়ে আছে। আপনার ব্যথার ওষুধ দেওয়ার জন্য টানছি। পুরোপুরি নির্লজ্জদের মতো তে কথাটা বলেছে। জঙ্কুক এক নজর তের দিকে তাকায়, তারপর মুখ ঘুরিয়ে বলে, জোর করে কিছুই চাই না আমি। আমি বলেছি আপনি জোর করেছেন? জোরই তো করলাম। জঙ্কুকের আচরণে তে এখন একটু ডেসপারেট হয়ে যায়, একটু চেঁচিয়ে বলে, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। এত ড্রামা কেন করছেন বলেন তো? এর আগে কখনো তো এরকম করেন নাই। যখন নেওয়ার হয়েছে নিজে থেকে নিয়েছেন। তো তোমার তো খুশি হওয়ার কথা, আমি আর আগের মতো তোমার সাথে করব না। না, আমি খুশি হতে পারছি না। তো তুমি কি চাচ্ছ, আমি আগের মতো হয়ে যাই? হ্যাঁ, আমি ওটাই চাই। ভেবে দেখো একবার, জীবন কিন্তু ভাজা ভাজা করে দেব। ভাজা ভাজা তো হয়ে গেছে, বাকি রেখেছেন কিছু? তুমি আমার সাথে তর্ক করছো। বেশি কথা বললে এখন আমারও ব্লাউজটা পরে শুয়ে থাকবো চুপচাপ। তুমি আমাকে ছেড় দিচ্ছ তে, অনেক হয়েছে। কথাটি বলে তে ব্লাউজটা হাতে নিয়ে পড়তে লাগে। জঙ্কুক ব্লাউজটা হাত থেকে নিয়ে ফ্লোরে ফেলে দেয়, তারপর শক্ত করে তেকে জড়িয়ে ধরে। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, আজকের পর থেকে টের পাবা ভাজা ভাজা জীবন কাকে বলে। কথাটি বলে জঙ্কুক ধাক্কা মেরে তাকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ে, তারপর মুখ ডুবিয়ে দেয় তার বুকের মধ্যে। জঙ্কুক অনেক হার্ডভাবে তার সেনসিটিভ পার্টগুলোতে কিস করছিল, বাইট করছিল। আপনি একটু বেশি জোরে জোরে দিচ্ছেন।
বলেছি না ভাজা ভাজা করে ফেলবো। চুপ, একটা কথা বলবা না। जीने के लिए हम मुलाकात जरूरी है, जरूरी जिंदगी के लिए। আহ বেবি, ইউ আর সো হট। আহ একটু আস্তে। নো নো জান পাখি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। নো নো প্লিজ, স্লো ডাউন, স্লো ডাউন। ঘড়িতে 3:28 বাজে, কিন্তু জঙ্কুক এখনো থামার নামই নিচ্ছে না। 11:30 থেকে 3:30 পর্যন্ত তার রেলগাড়ি চলছে। সে আর পারছে না, গিভ আপ করে ফেলেছে। বারবার রিকোয়েস্ট করছে, জঙ্কুক থামার নামই নিচ্ছে না। লাস্ট পর্যায়ে এসে তে কান্না করে দিয়েছে। জঙ্কুকের চোখের পানি মুছতে মুছতে তে মুখের দিকে তাকিয়ে বলে, আহ জান পাখি, কান্না কেন করছো? তুমি জানো কান্না করলে যখন তোমার ঠোঁট দুটো ফুলে ওঠে তখন তোমাকে বেশি লোভনীয় লাগে। কান্না করো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি একটু স্লো ডাউন হচ্ছি। বাট জান, আমার এখনো শেষ হয়নি। আর একটু ধৈর্য ধরো। আর এত সহজে শেষ হবে না। প্লিজ প্লিজ লিভ মি। এখন আমাকে ছেড়ে দেন। আহ জান, কান্না করো না। তুমি কান্না করে আমার মুডটা নষ্ট করো না। আমার মুড নষ্ট হয়ে গেলে দেরি হবে। এর থেকে ভালো তুমি আমাকে একটু আদর করো। তোমার আদর পেলে আমি বেশি এক্সাইটেড হয়ে যাই আর তাড়াতাড়ি পাস আউট হয়ে যাই। প্লিজ একটু আদর করো, কান্না বন্ধ করো। এ কথা যে সত্য সেটা তে জানো। তে যখন জঙ্কুককে বেশি আদর করে কিংবা জঙ্কুককে স্পর্শ করে তখন সে বেশি হর্নি হয়ে যায় আর তাড়াতাড়ি পাস আউট হয়ে যায়। তে বিষয়টা মনে পড়তেই জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে টাং বের করে জঙ্কুকের মুখের মধ্যে টাং ঢুকিয়ে দিয়ে খুব ডিপভাবে ওপেন মাউথ কিস দিতে স্টার্ট করে। এতটা ডিপভাবে দিচ্ছিল যে জঙ্কুকের মুখের মধ্যেই সুইট সুইট শব্দ করছিল। তে হটভাবে জঙ্কুকের বডিতে টাচ করছিল আর কিস করছিল। জঙ্কুক তো এত এক্সাইটেড হয়ে যায় যে বেশি সময় লাভ মেকিং কন্টিনিউ করতেই পারে না। খুব দ্রুতই জঙ্কুক পাস আউট হয়ে যায়। তবে প্রচুর পরিমাণে স্যাটিসফ্যাকশন ফিল করে জঙ্কুক। তে এইভাবে তাকে আদর করলে, টাচ করলে সে বেশি সময় নিজের মধ্যে নিজেকে আটকে রাখতে পারে না। জঙ্কুক প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে ওই একই অবস্থাতে উপরেই শুয়ে পড়ে। আহ কি কি করছেনটা কি? উঠুন আমার উপর থেকে। আমি আপনার ওয়েট নিতে পারছি না। এখন ফ্রি করেন আমাকে। আমি ওয়াশরুমে যাব। চুপ, একদম চুপ। আমি এখন প্রচুর ক্লান্ত, একটু নড়তে পারবো না আমি। তুমি এভাবেই থাকো। আপনি আমাকে পুড়িয়ে ফেলছেন। অন্তত পক্ষে ওটাকে তো ফ্রি করে দেন। জঙ্কুকের গলার মধ্যে মুখ রেখে তার গলার মধ্যে ঠোঁট নাক ঘষতে ঘষতে বলে, কেন জান পাখি? এটার জন্য তুমি এক্সাইটেড ছিলে। তুমি তো চেয়েছো ভাজা ভাজা জীবন, আর ভাজতে গেলে তো একটু পুড়ে যাবেই। ধৈর্য ধরো জান। আর তাছাড়া আমি কিছুতেই নিজেকে আর তোমাকে ফ্রি করতে পারবো না। বিয়ের পর থেকে আমার এই একটা শখই ছিল, আমি এইভাবেই আমার জান পাখির সাথে শুয়ে ঘুমাবো। সো এখন আমি ঘুমাবো। আর যদি বেশি নড়াচড়া করো, বেশি তিরিং বিরিং করো জান, তাহলে জান পাখি তোমারই সমস্যা। কারণ আমার ঘুমন্ত ক্লান্ত টাইগারটা যদি আবারও জেগে ওঠে তখন কিন্তু তোমারই প্রবলেম। ভাসতে গিয়ে পোড়া জায়গাটা আরও পড়ে যাবে জান। সো তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আর একটা কথা বলে না, সে ভালো করেই জানে জঙ্কুক যদি আবার স্টার্ট হয়ে যায় তাহলে এবার তার খবর আছে। এমনিতেই প্রায় ভোর হয়ে গেছে। তে কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা 9টার সময় ঘুম ভাঙতে জঙ্কুক দেখতে পারে সে তেকে জড়িয়ে ধরেই শুয়ে আছে। তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক দেখতে পারে তে প্রচুর পরিমাণে ক্লান্ত। তাই তেকে না ডেকে ওই অবস্থাতে তেকে কোলে করে সোজা ওয়াশরুমে নিয়ে যায়। বাথটবের মধ্যে ঠান্ডা পানি ভরে তেকে কোলে নিয়ে বাথটবের মধ্যেই বসে পড়ে জঙ্কুক। শরীরের ঠান্ডা কিছু অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে চমকে উঠে পড়ে তে। চোখ খুলে নিজেকে ওয়াশরুমে বাথটবের মধ্যে, আর তার থেকে বড় কথা জঙ্কুকের কোলে দেখে চমকে যায় তে। জঙ্কুকের বুকের মধ্যে আলতো করে ধাক্কা মেরে জঙ্কুকের কাছ থেকে সরে একটু পিছিয়ে গিয়ে 2 হাত দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করছিল তে। জঙ্কুকের মুখের দিকে তাকে একটু হেসে বলে, জান পাখি কি ঢাকছো? শুধু শুধু ঢং করো না তো। এই সমস্ত কিছু দেখা কি বাদ রেখেছি আমি? কথাটি বলে হাতটা বাড়িয়ে দেয় তের দিকে। আসো জান পাখি, আমার কাছে আসো, আমি তোমাকে শাওয়ার নিতে হেল্প করি। আপনি যান, আমি একাই পারবো।
জঙ্কুক এগিয়ে গিয়ে খপ করে তের হাতটা ধরে টেনে তার কোলে এনে বসিয়ে বলে, জান পাখি, তুমি তো অবুঝ বালিকা না, তুমি তো সব বোঝো, তাহলে বুঝতে পারছো না আমি কেন তোমার সাথে এখন বাথটবে এই অবস্থাতে বসে আছি? আপনি আপনি আবারও সকাল সকাল শুরু হয়ে গেলেন। জঙ্কুক তার কপাল থেকে চুলগুলো কানে কুঁচতে কুঁচতে বলে, জান পাখি, ভালোবাসার মানুষ যদি ভালোবাসাটা গ্রহণ করে তখন এগুলোর জন্য কোনো টাইমের প্রয়োজন হয় না। ভালোবাসার মানুষের দিকে তাকালেই তো মুড অন হয়ে যায়। আমি চাইলে 24 ঘন্টায় করতে পারি। আপনি আপনি সত্যি সত্যি আমার জীবনটা ভাজা ভাজা করে দেবেন? আমি তো আর 24 ঘন্টা এগুলো নিতে পারি না। জান পাখি, 24 ঘন্টা তো তুমি নিতে পারবে না আমি জানি, সে কারণে তো নিজেকে এতটা কন্ট্রোলে রাখতে হয় আমার। জান পাখি, ছুটির দিন ছাড়া তো আমি বাসায় থাকি না, তো সকাল আর রাতে আমি কিছুতেই তোমাকে ইগনোর করতে পারবো না, আর আমার ফিলিংসও না। এখন চুপ করো জান, আই নিড ইউ সো ব্যাডলি। এত চিৎকার কেন করছো? পানিতেই তো আছো, ঠান্ডা লাগবে, বেশি পড়বে না। জঙ্কুক ওই অবস্থাতে তের সাথে আবারও বাথটবের মধ্যেই লাভ মেকিং স্টার্ট করে। আমি আর পারছি না, ছাড়ুন আমাকে। জান, আর একটু। Leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format 2 ঘন্টা এক টানা বাথটবের মধ্যে এক এক অ্যাঙ্গেল থেকে জঙ্কুক তের সাথে লাভ মেকিং কন্টিনিউ করে। 2 ঘন্টা পর স্যাটিসফাইড হয়ে গিয়ে জঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে তো কান্না করছে। জঙ্কুক মিটমিট করে হাসছে। ওরে আমার জানটা শুধু কান্নাই করে। আসো জান, তোমাকে আমি গোসল করিয়ে দেই। ধরবেন না আমাকে, আপনি একটা সাইকো। আপনি সত্যি সত্যি আমাকে ভাজা ভাজা করে দিচ্ছেন, যান এখান থেকে। জঙ্কুক তের শরীরে সোপ মাখতে মাখতে বলে, জান পাখি, তুমিই তো চাইছিলা ভাজা ভাজা জীবন, এখন আমার কি দোষ? জঙ্কুক মিটমিট করে হাসছে। তে রেগে গিয়ে বলে, ছাড়ুন আমাকে। টাচ করতে করতে কখন যেন আপনি আবার শুরু হয়ে যান। আপনি আগেই ভালো ছিলেন, আমি এগ্রি করতাম না, আপনি জোরাজোরি করতেন। আর এখন যখন আমি এসবে এগ্রি করে দিয়েছি তখন আপনি আমাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। আপনি সত্যিকারই একটা সাইকো, সাইকো কোথাকার। এস জান, তুমি যদি আমাকে সাইকো বলো তাহলে আমি সাইকো, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি। ডেঞ্জারাস হতে পারি, প্রয়োজনে কারো মার্ডারও করে দিতে পারি। কথাগুলো বলার সময় জঙ্কুকের ফেস এক্সপ্রেশন প্রচুর পরিমাণে সিরিয়াস ছিল আর প্রচুর পরিমাণে অ্যাঙ্গারের কথাটা বলে। তে ভয় পেয়ে যায় আর একটা কথাও বলে না। জঙ্কুক তাকে নিজের হাতে ক্লিন করছিল, শাওয়ার নিতে হেল্প করছিল। তে আর কোনো কথাই বলে না। জঙ্কুকের কথা শুনেই সে ভয় পেয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে আর কোনো কথা বলে জঙ্কুককে রাগাতে চায় না। জঙ্কুক তের শরীরটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে দিয়ে আরেকটা টাওয়াল হাতে নিয়ে তের চুলগুলো সফট ভাবে মুছে দেয়। জঙ্কুক নিচেও শাওয়ার নিয়ে নিয়েছে। জঙ্কুকের কোমরের নিচে শুধু একটা টাওয়াল ছিল। জঙ্কুক তের কোমরটা ধরে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে তে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে একটা কিস করে দেয়, আর সঙ্গে সঙ্গে তেও কিস ব্যাক করে, কারণ তে যদি কিস ব্যাক না করে তাহলে জঙ্কুক রেগে যায়। তারপর তেকুক একসাথে রুমে চলে আসে। দুজনেই ড্রেস আপ করে নিচে নেমে যায় ব্রেকফাস্ট করার জন্য। তেকুক একসাথে সিঁড়ি দিয়ে নামে। জঙ্কুক সোজা লিভিং রুমে চলে যায় আর তে জঙ্কুকের জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্য কিচেনে চলে যায়। জঙ্কুক লিভিং রুমে এন্ট্রি করে দেখতে পায় জিন আর নেন্সি বসে গল্প করছে। নেন্সি হচ্ছে জঙ্কুকের খালাতো বোন, জঙ্কুকের থেকে বয়সে 6 বছরের বড়। সে অনেক বড় একজন ডক্টর, একজন গাইনোকোলজিস্ট। জঙ্কুককে দেখে নেন্সি একটা বিগ স্মাইল দেয়, উঠে দাঁড়িয়ে 2 বাহু মেলে দেয়। জঙ্কুক এগিয়ে গিয়ে নেন্সিকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, হাউ আর ইউ সিস্টার? এই তো যেমন দেখতে পাচ্ছিস। জঙ্কুক নেন্সিকে একটা ফর্মাল হাগ করে ছেড়ে দিয়ে নেন্সির পেটের দিকে তাকিয়ে বলে, দেখতে তো পাচ্ছি, খুব শীঘ্রই মামা হচ্ছি আমি। নেন্সি কথাটি শুনে হেসে আবারও সোফাতে বসে পড়ে। জঙ্কুক নেন্সির পাশে বসতে বসতে বলে, বাচ্চার বাবা কোথায়? তার বিজনেস ট্যুর কি এখনো শেষ হয় নাই? আরে এখনো নাকি অনেক কাজ বাকি, তবে সে কালকে আসছে ইমার্জেন্সিতে। কেন? কারণ পরশু আমার বাড়িতে ফাংশন আছে, তাই তোদেরকে ইনভাইট করতে এসেছি। তোর বিয়ের সময় আসতে পারি নাই রে, শরীর ভালো ছিল না। খালামণি ভীষণ রাগ করেছে আমার সাথে, তাই এবার বাধ্য হয়ে দাওয়াত থেকে আমি নিজে আসলাম। আহা নেন্সি মামনি, তোমাকে ফোনেও বলেছি, এখনো বলছি, তুমি আসতে পারো না, মনটা খারাপ হয়েছে। তবে রাগ করি নেই বাবা, কেন রাগ করব? আমি কি জানি না প্রেগন্যান্সিতে মেয়েদের কত কিছু সাফার করতে হয়? গৃহিণী হোক আর ডক্টর, প্রেগন্যান্সিতে সবারই একই জিনিস ফেস করতে হয়। এখন চলো সবাই মিলে নাস্তা করি, আমার অফিস আছে। কথাটি বলে জঙ্কুক উঠে দাঁড়ায়, নেন্সি উঠে দাঁড়ায়, জিন, নেন্সি, জঙ্কুক সবাই এসে টেবিলে বসে। আরে মার জিমিন খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে। সার্ভেন্ট রান্নাঘর থেকে খাবারের ট্রে হাতে নিয়ে ডাইনিং এরিয়াতে আসে। পেছন পেছন তেও বের হয় কিচেন থেকে। সঙ্গে সঙ্গে জিন বলে, নেন্সি দেখো, এই হচ্ছে তে, আমার জঙ্কুকের ওয়াইফ, আমার একমাত্র পুত্রবধূ।
হ্যালো তে, কথাটি বলে তের মুখের দিকে তাকিয়ে নেন্সি পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। জঙ্কক মাথা নিচু করে খাবার খাচ্ছে। নেন্সিকে হাই বলে, কথা বলে, কিন্তু নেন্সি কোনো উত্তরই দিচ্ছিল না, শুধু তের মুখের দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ করে জঙ্কক নেন্সির বাঁ হাতের উপরে নিজের ডান হাতটা রাখতেই নেন্সি চমকে গিয়ে বাম দিকে মুখ ঘুরিয়ে জঙ্ককের চোখের দিকে তাকায়। জঙ্কক চোখে ইশারা করতেই নেন্সি একটা ফেক স্মাইল মুখে টেনে তের সাথে কথা বলে। তারপর খুব শান্তভাবে সবাই নাস্তা করে। ব্রেকফাস্ট শেষ করে নেন্সি, জিন, তে সবাই মিলে লিভিং রুমে গিয়ে গল্প করতে বসে। জঙ্ককের তো অফিসে অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, কিন্তু সে যায় না, সে গিয়ে তের পাশেই বসে থাকে। কিছু মুহূর্ত সবাই অনেক খুশ গল্প করে, তবে নেন্সি আর চোখে বারবার তের দিকে আর জঙ্ককের দিকে তাকিয়ে দেখছিল। জঙ্কক বিষয়টা লক্ষ্য করে, তবে কিছুই বলে না। নেন্সিও তেমন কোনো কথা বলে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন জঙ্ককও নেন্সির পেছন পেছন যায়। নেন্সি নিজের গাড়িতে উঠতেই যাচ্ছিল, তখন জঙ্কক গিয়ে নেন্সির হাতটা খপ করে ধরে ইশারা করে জঙ্ককের গাড়িতে ওঠার জন্য। নেন্সি ঘাবড়ে যায়, তবে কোনো কিছুই বলে না, শান্তভাবে জঙ্ককের গাড়িতে উঠে পড়ে। জঙ্কক গাড়ি চালাচ্ছে আর নেন্সি চুপচাপ জঙ্ককের পাশে মাথা নিচু করে বসে আছে। 10 মিনিট পর গাড়িটা নিয়ে থামায় একটা নির্জন রাস্তায়। সঙ্গে সঙ্গে নেন্সি বলে ওঠে, জঙ্কক, তুই ইচ্ছা করে করেছিস সেটা? কেন? ভালোবাসি আমি ওকে। কিন্তু ভাই, একতরফা ভালোবাসার জন্য তুই যে 2টা ভালোবাসার মানুষকে আলাদা করে দিলি। জঙ্কক এবার সিরিয়াস লুক নিয়ে নেন্সির দিকে তাকিয়ে বলে, ওই বাস্টার্ডের লাভ তোর কাছে রিয়েল মনে হচ্ছে আপি? রিয়েল লাভার কি এরকম করে? তাছাড়া ওকে প্রুফ করার জন্যই, ওর ভালোবাসাটা প্রমাণ করার জন্যই তো এত কিছু করেছি। তাছাড়া 1-2 দিন তো অপেক্ষা করি নাই, 4টা মাস অপেক্ষা করেছি। 4 মাসের মধ্যে কি নিজের মেন্টালিটি চেঞ্জ করতে পারলো না? আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম ও দেখে কতটা ভালোবাসে। নেন্সি জঙ্ককের দিকে তাকিয়ে খুব সিরিয়াস মুডে জঙ্ককের বলা কথাগুলো শুনছিল। এখন আমরা ভাবছি নেন্সি আর জঙ্কক কি কথা বলছে, সেটার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 6 মাস আগে জঙ্কক তার কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ করে ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে সে জানতে পারে নেন্সি প্রেগনেন্ট। কথাটি শুনেই জঙ্কক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। নেন্সি কাজিন সিস্টার হলেও জঙ্কক কখনোই তাকে কাজিনদের মতো ট্রিট করে নাই, আপন বোনের মতোই দেখতো। সির প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে কমপ্লিকেশন ছিল। বিয়ের 8 বছর পর কনসেপ্ট করেছে, এটা জেনে প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। জঙ্কক অফিস আওয়ার শেষ করে সোজা নেন্সির কাছে চলে যায় নেন্সিকে কংগ্রেটস জানানোর জন্য। রাত 8টা বাজে। হসপিটালের কেবিনে 2 ভাই বোন বসে খোশ গল্প করতে ব্যস্ত আর হাসাহাসি করতে ব্যস্ত। ঠিক তখনই একটা নার্স এসে নেন্সিকে বলে, ইমার্জেন্সি একটা রোগী এসেছে। ডক্টর মানুষ, ইমার্জেন্সি হলে তো যেতেই হবে। জঙ্ককের কাছ থেকে বিদায় নিয়ে নেন্সি অ্যাপ্রন পরে কেবিন থেকে বের হয়ে যায়। জঙ্কক ও নেন্সির পেছনে পেছনে হাঁটা ধরে। সেটা এগিয়ে গিয়ে বাম পাশের গেট দিয়ে জঙ্কক বের হয়ে যাবে, কিন্তু যখনই গেট দিয়ে বের হতে লাগে ঠিক তখনই জঙ্ককের পা দুটো স্পটেই থেমে যায়। ডান দিকে তাকিয়ে ইউনুকে দেখতে পায় জঙ্কক। ইউনুকে দেখা মাত্রই বুকের পা পাশটা চিনচিন করে ব্যথা অনুভব করে। পকেট থেকে মাস্ক বের করে নিজের নখটা ঢেকে একটু এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করে যে কি হয়েছে, কিন্তু সামনে গিয়ে দরজার দিকে তাকাতেই মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়ে জঙ্ককের। তে কেবিনে শুয়ে আছে আর নেন্সি তাকে ট্রিটমেন্ট করছে। লাল রঙের বেনারসি পরা পার্টি সাজে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। জঙ্কক আর এক দফাতের প্রেমে পড়ে যায়। হঠাৎই হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে যায় জঙ্ককের। ওখানে থাকার কোনো ইচ্ছাই জঙ্ককের ছিল না। সে ভালো করে জানতো তে অলরেডি রিলেশনশিপে আছে, কিন্তু তেকে ওভাবে বেডের উপরে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে জঙ্কক কিছুতেই ওখান থেকে আসতে পারছিল না। আড়ালে দাঁড়িয়ে জানার চেষ্টা করছিল তের কি হয়েছে। কে অনেক চেক আপ করা হয়, পরীক্ষাও দেওয়া হয় অনেকগুলা, এখান থেকে ওখানে পাঠানো হয়। জঙ্কক আড়াল থেকে সবটা দেখছিল। 2 ঘন্টা পর রিপোর্ট হাতে নিয়ে ওয়ার্ড বয় নেন্সির কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরে। জঙ্কক ওয়ার্ড বয়ের পেছনে পেছনেই হাঁটছিল। ওয়ার্ড বয় রিপোর্ট দিয়ে কেবিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কক কেবিনে ঢুকে ভেতর দিক দিয়ে দরজাটি বন্ধ করে দেয়। জঙ্কককে এই অবস্থাতে দেখে নেন্সি চমকে যায়। তারপর নেন্সিকে অনেক রিকোয়েস্ট করে তের কি হয়েছে সেটা জানতে পারে জঙ্কক। জানার পর কয়েক মিনিট চুপ করে নেন্সির সামনেই বসে থাকে। নেন্সি বুঝতে পারছিল না জঙ্কক কেন এতটা পাগলামি করছে। চেনা নেই জানা নেই অপরিচিত একটা মেয়ের জন্য এতটা ডেসপারেট কেন জঙ্কক। নেন্সির কাছে একটু সন্দেহ লাগে, তবে ভাইকে প্রচুর ভালোবাসে, তাই চুপ করেই ভাই কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে সেটা বোঝার জন্য চুপচাপে বসে থাকে নেন্সি। বেগের বশবর্তী হয়ে নেন্সির মুখ দিয়ে তের জন্য একটা কথা বের হয়, আর ওই কথার পরিপ্রেক্ষিতেই জঙ্কক একটা ডেভিল স্মাইল দেয়। নেন্সি জাস্ট বলেছিল, এরকম কেসে
অনেক মেয়ের বিয়ে হয় না, আর আজকে মেয়েটার বিয়ে ছিল, জানতে পারলে হয়তো বিয়েটাই ভেঙে যাবে। তবে জানি না, কিছুটা চান্সেস আছে, বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলে মা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। জঙ্কুক কথাগুলো শুনে মনে মনে হাসে, তারপর নেন্সির মাধ্যমে সমস্ত রিপোর্টগুলো চেঞ্জ করে দেয়। জঙ্কুক পুরোপুরি ভাবে রিপোর্টটা নিজের মতো করে সাজায়, পুরোপুরি ভাবে থেকে বন্ধা বানিয়ে উপস্থাপনা করে ফ্যামিলির কাছে। আর এটার কারণ একটাই ছিল, জঙ্কুক দেখতে চাচ্ছিল ইউনু তাকে কতটা ভালোবাসে। বন্ধা জানার পরেও কি থেকে বিয়ে করে কি করে না, আর যদি না করে তাহলে জঙ্কুকের মতে ইউনু কখনো থেকে মন থেকে ভালোই বাসে নাই। কারণ জঙ্কুকের নীতি অনুযায়ী ভালোবাসার মানুষের দোষ গুণ খারাপ ভালো সমস্ত দিকগুলোকে যে ভালোবেসে ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারবে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। তবে জঙ্কুকের এই পরীক্ষাতে ইউনু একেবারে উত্তীর্ণ হতে পারে নাই। ইউনুর ফ্যামিলি সুদ্ধা এই কথা জানার পর হসপিটাল ত্যাগ করে, বিয়েটা ভেঙে দিয়ে পরে তিনি ইউনুকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। 3 মাস এক টানা তে পাগলের মতো ইউনুকে খুঁজে কিন্তু কোথাও পায় না। জঙ্কুক সমস্তটা আড়াল থেকে খবর রাখে, এর পেছনে সব সময় লোক লাগিয়ে রাখে সে। আর মাসের মাথায় জঙ্কুক ঘটকের মাধ্যমে নিজে ইচ্ছা করে তার বাবার কাছে মানে আরবের কাছে তের ছবি পাঠায় বিয়ের ব্যবস্থা করার জন্য। তবে তার আগে জঙ্কুক পার্সোনাল ভাবে আয়ু আর কায়ের সাথে সমস্ত কিছু খুলে বলে। কাই তো রেগে যায়, আয়ু অনেকটা রেগে যায়। তবে যখন কায়ের অবৈধ কনস্ট্রাকশনের কাজের কাগজপত্র জঙ্কুক শো করে তখন তারা একেবারে চুপ হয়ে যায়। জঙ্কুক কাইকে কিছুটা সময় দেয়। কাই খোঁজ নিয়ে দেখে জঙ্কুক অনেক বড় পরিবারের ছেলে, অনেক ধনী, তাছাড়া নিজেও এস্টাবলিশড। এখানে বিয়ে দিলে তার রাজকপাল, সে শান্তিতে কাজ করতে পারবে, তার মেয়েও সুখে থাকবে, কোনো ঝামেলাই হবে না। সমস্তটা চিন্তা করে তারা বিয়েতে রাজি হয়। অন্তত পক্ষে ইউনুর থেকে তো 1000 গুণে ভালো পাত্র পেয়েছে তারা। তের এই ব্যাপারটা একেবারে তেকে জানাতে নিষেধ করে দিয়েছে জঙ্কুক। কিছুই বলার দরকার নাই, জঙ্কুক গোপনে সমস্তটা ম্যানেজ করবে। জঙ্কুক মাথা নিচু করে নেন্সির সামনে বসে আছে। নেন্সি জঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলে, ভাই টিকি তোকে ভালোবাসে। জঙ্কুক মাথা উঁচু করে বলে, আমার ভালোবাসাগুলোকে ভালোবাসলেই চলবে। কথাটি বলার সঙ্গে সঙ্গে 2 ভাই বোন হেসে দেয়। নেন্সিকে নেন্সির বাসায় নামিয়ে দিয়ে জঙ্কুক অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কিছু দূর ড্রাইভ করে জঙ্কুক গাড়ি থামিয়ে ফেলে। এই মুহূর্তে আর অফিসে যেতে ইচ্ছা করছে না, দেখে প্রচুর পরিমাণে মিস করছে। অতীতের কথাগুলো মনে হতেই জঙ্কুকের বুকের ভেতরটা কেঁপে ওঠে। না পাওয়া ভালোবাসাটাকে কত কিছুর বিনিময়ে পেয়েছে সে। দ্রুতই গাড়ি ঘোরায় সোজা বাড়িতে চলে যায়। ড্রয়িং রুম দিয়ে যখনই হেঁটে যাচ্ছিল তখনই শব্দ পায় তে কিচেনে আছে। কিচেনে ঢুকে দেখে তে মনের আনন্দে অ্যাপ্রন পরে রান্না করছে। পাশে জিন দাঁড়িয়ে আছে, মেটরাও আছে। জঙ্কুক কারো দিকে কোনো পাত্তা না দিয়ে সোজা তের পেছনে গিয়ে দাঁড়ায়। পেছন দিক দিয়ে অ্যাপ্রনটার ফিতা খুলতেই তে চমকে গিয়ে পেছনে তাকায়। জিন আর সার্ভেন্টও পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। জঙ্কুক নিজের হাতে তের শরীর থেকে অ্যাপ্রনটা খুলে তের হাত ধরে বলে, জান কাম উইথ মি। কি করছেন? আমি রান্না করছি তো। করতে হবে না, আমার সাথে রুমে আসো। কথাটি শুনে তিন কান মুখ সমস্তটা লাল হয়ে যায়। জিন হাসছে, সার্ভেন্ট মাথা নিচু করে হাসছে। জঙ্কুক সবাইকে পাত্তা না দিয়ে তের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে। কি হয়েছে আপনার? হঠাৎ করে অফিস থেকে চলে আসলেন যে? তের কথা পাত্তা না দিয়ে কোট টাই শার্ট সমস্তটা খুলে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। এর বুকে মাথা রেখে জঙ্কুক বলে, জান পাখি, আমি তোমাকে খুব মিস করেছি, তাই চলে এসেছি। চুপ করে এভাবে থাকো, নড়বানা। তার এইরকম ব্যবহারে তে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়। কাল রাতের আর সকালের কথা মনে করে একটু ঘাবড়েও যায়। কিন্তু জঙ্কুক তাকে মিস করে অফিস থেকে চলে এসেছে এটা ভেবে ভালো লাগে। তেও শান্তভাবে জঙ্কুকের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে আর জঙ্কুক থেকে জড়িয়ে ধরে ওভাবে তের উপরেই শুয়ে আছে। কিছু সময় পর জঙ্কুক মাথাটা উঁচু করে তের মুখের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তোমাকে ছাড়া আমি বাঁচবই না। জান, ডু ইউ লাভ মি? জঙ্কুক তের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কথাটি বলে। তো জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বলে, আমি জানি না। মিটমিট করে হাসছিল তাই জঙ্কুকও হেসে দেয়। তের গলাতে মুখ ডুবিয়ে তের গলায় কিস করতে করতে বলে, জান পাখি, খুব শীঘ্রই তুমি জানবা আর আমাকে রিপ্লাইও দিবা। জঙ্কুক তের গলাতে কিস করা ব্রেক করে তের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, একটা কথার সত্যি উত্তর দিবা? কি? আমি যদি কখনো হারিয়ে যাই কিংবা অনেক দূরে চলে যাই, তুমি কি আমাকে খুঁজবা? তে জঙ্কুকের কথা শুনে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। কি হলো? তাকিয়ে কেন আছো বলো? হঠাৎ এই ধরনের কথা কেন বলছেন? জান, আমি জানতে চাই তোমার লাইফে আমার প্রায়োরিটি কতটুকু। তুমি আমাকে খুঁজবা কি খুঁজবা না সেটা বলো। এই জঙ্কুকের দু গালে হাত রেখে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে সুইট স্মাইল দিয়ে বলে, আপনি কি ছোট মানুষ যে হারিয়ে যাবেন?
তের এইরকম বাচ্চাদের মতো কথা শুনে হেসে ফেলে জঙ্কুক, তার সাথে তেও হাসে। জঙ্কুক তের ঠোঁটে সফট সফট দুটা কিস করে তের হাত দুটো ধরে বলে, জান পাখি, আজকে তোমার সাথে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। কখনোই আমি কারোর সাথে এই জিনিসটা শেয়ার করি নাই, কিন্তু তুমি আমার জান, আমার বউ, তোমার তো জানার অধিকার আছে। জঙ্কুক শুয়ে শুয়ে তের হাত ধরে তের সাথে সফট টোনে কথা বলছে। তের ভীষণ ভালো লাগছে, জঙ্কুকের সাথে গল্প করতে তার ভালো লাগে। জঙ্কুকের এইরকম আদুরি আদুরি কথার প্রেমে পড়ে গেছে তে হাসি মুখে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। জঙ্কুক তের হাত ধরে ছিল। হঠাৎ করেই জঙ্কুক বলে, জান, তোমাকে আমি আমার প্রথম ভালোবাসার গল্প শোনাবো। কথাটি শোনা মাত্রই তের মুখটা মলিন হয়ে যায়, হাতের বাঁধনটা জঙ্কুকের হাত মধ্য থেকে হালকা হয়ে যায়। জঙ্কুক লক্ষ্য করেছে ব্যাপারটা, তারপরও দেখেও না দেখার ভান করে তের হাতটা ধরে বলতে শুরু করে, ট্রাফিকে আটকে ছিলাম আমি, হঠাৎ করে রাস্তার পাশে চোখ যেতে আমার চোখ দুটো যেন আটকে গিয়েছিল। জীবনে কত মেয়ে দেখেছি, কিন্তু চোখ আটকে যাওয়ার মতো মেয়ে আমি একটাই দেখেছি। জঙ্কুক খুব আবেগ নিয়ে তার ভালোবাসার কাহিনী শোনাচ্ছে, আর তে এক্সপ্রেশনলেস ফেস নিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। তুমি জানো তার ফেসটাতে কত পরিমাণে মায়া, দেখলে শুধু মায়াই লাগে, দেখতে ইচ্ছা করে। তার চোখ দুটো বিশাল সমুদ্রের মতো, মনে হয় যে আমি ডুবেই যাই। আর তার ঠোঁট দুটো চিকন পাতলা গোলাপি, কি আকর্ষণ যে আছে ওই ঠোঁটে তোমাকে বোঝাতে পারবো না। এবার তে শোয়া থেকে উঠে বসে পড়ে। আমি কিচেনে যাব, রান্না করতে হবে। জঙ্কুক আবারও তের হাত ধরে টেনে বিছানায় শুয়ে তের হাত ধরে বলে, তোমার রান্না করতে হবে না, তুমি আমার গল্প শোনো, আজকে আমি গল্প করার মোডে আছি, বুঝতে পারছো না? তে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, কিন্তু জঙ্কুককে রাগ দেখাতে পারছে না, কিছুই বলতে পারছে না। জঙ্কুক মৃদু হেসে আবারও বলে, জানো, শাড়ি পরা অবস্থাতে দেখেছিলাম প্রথমবার, পারফেক্ট লাগছিল, একেবারে ছাকানাকা একটা ফিগার। কথাটি শুনে তে আবার উঠে বসে পড়ে। আবার কি হলো? তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাঁত কিরমির করে বলে, আমার শরীর থেকে মশলার স্মেল আসছে, আমি শাওয়ার নিব, ছাড়ুন আমাকে। জঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের বুকের উপরে ফেলে দেয়, তারপর থেকে জড়িয়ে ধরে তে শরীরের স্মেল নিয়ে বলে, কোথায়? আমি তো কোনো প্রকার কোনো মশলার স্মেল পাচ্ছি না, তাহলে তুমি কোথা থেকে পাচ্ছ? তের মুখ একেবারে কালো হয়ে গেছে, এইদিক ওইদিক তাকাচ্ছে, জঙ্কুকের মুখের দিকে তাকাচ্ছে না। ছাড়ুন আমাকে, আপনার এই সমস্ত প্রেমের কাহিনী শোনার ইচ্ছা নাই আমার, বুঝতে পারছেন না আমি ইগনোর করছি। জঙ্কুক তের গালে হাত দিয়ে বলে, কেন কেন শুনতে পারছো না? আমার প্রেমের কাহিনী শুনে তুমি এতটা ইরিটেট হচ্ছ জান, আর তোমার প্রেমের কাহিনী তো আমার চোখের সামনে, ভাবো আমি কিভাবে সহ্য করি। এবার তো একেবারে শান্ত হয়ে যায়, মাথা নিচু করেই ছিল, জঙ্কুকের চোখের দিকে তাকাচ্ছিল না। জঙ্কুক আবারও বলে, জান পাখি রিল্যাক্স, এত ইরিটেট হয়েও না, তোমার বর কখনো কোনো মেয়ের সাথে প্রেম করে নাই, মেয়েটার আগে থেকে প্রেমিক ছিল। হ্যাঁ, তবে এটা সত্যি কথা, তার লাইফে যদি কেউ না থাকতো তাহলে ডেফিনেটলি সে আমার লাইফে থাকতো, আর আমার বিবাহিত জীবনটা এতটা কমপ্লিকেটেড থাকতো না। আমি তাকে ভালোবাসি বললে সেও আমাকে ভালোবাসি বলতো। তো এবার আস্তে করে জঙ্কুকের বুকের উপর থেকে উঠে পাশে বসে থাকে, তবে মাথা নিচু করে, কোনো কথাই বলছিল না। তের মাথার মধ্যে নানান বিষয় ঘটছিল। প্রথমত, সে কখনোই জঙ্কুককে আই লাভ ইউ টু বলে নাই, এটা তার মুখ দিয়ে আসেই না। দ্বিতীয়ত, জঙ্কুক আগে থেকে একটা মেয়েকে ভালোবাসতো, তার রূপের এত প্রশংসা করেছে, সেটা নিয়ে প্রচুর পরিমাণে জেলাসি লাগছে তের। তৃতীয়ত, সত্যিই তো বলেছে জঙ্কুক, প্রেমের কাহিনী শুনতে এত কষ্ট লাগে, আর তার প্রেমের কাহিনী তো জঙ্কুকের চোখের সামনে। জঙ্কুকের কতটা কষ্ট লাগে সে গল্প শুনেই কষ্ট পাচ্ছে, আর সে চোখে দেখে কতটা কষ্ট পায় সমস্তটাই বসে বসে ভাবছিল। জঙ্কুক চুপচাপ শুয়ে জানালার দিকে তাকিয়ে আকাশ দেখছে, আর তে পাশে বসে আছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। অনেক সময় চুপ করে থাকার পর নীরবতা ভেঙে জঙ্কুক বলে, তে, দিনটা ভালোবাসা দিবস ছিল, রাস্তার পাশে শাড়ি পরে দাঁড়িয়েছিলে তুমি, তোমাকেই দেখেছিলাম, সো নিজেকে নিয়ে জেলাসি ফিল করা বন্ধ করো। কথাটি শুনেই তে আশ্চর্য হয়ে যায়। এতটা সময় ধরে বুকের মধ্যে যে চাপা ব্যথা অনুভব করছিল, হঠাৎ করে ব্যথাগুলো অশ্রু হয়ে চোখ দিয়ে বের হতে স্টার্ট করে। কাঁদছ কেন? কাদার মতো কি বলেছি আমি? ধপাস করে জঙ্কুকের বুকের উপরে শুয়ে পড়ে, নীরবে কান্না করছে তে। চোখের পানিতে জঙ্কুকের শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু জঙ্কুক কিছুই বলছে না, চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে শুয়ে আছে। কিছু সময় পর জঙ্কুক বলে, কি চাচ্ছ? চোখের পানি দিয়ে আমাকে গোসল করাবে? না। তাহলে কান্না কেন করছো? আপনি সত্যি বলছেন মেয়েটা আমি ছিলাম? সত্যি করে বলো, নাকি অন্য কেউ ছিল? তুমিই ছিলে তে, অন্য কেউ থাকলে কি তুমি এখানে থাকতে? তবে তুমি কেন কান্না করছো? তোমার তো কান্না করার কথা না। জানি না আমি,
তবে অন্য কাউকে আপনি ভালোবাসেন ওটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। জঙ্গকদের মুখটা বুক থেকে উঁচু করে তেজ চোখের পানি মুছে দিয়ে বলে, শুধু তোমাকেই ভালোবাসি জান, যতদিন বেঁচে থাকবো তোমাকেই ভালোবেসে যাব। আমার লাইফে তুমি ছাড়া কখনো কেউ ছিল না আর আসবেও না। কিন্তু জান পাখি, এত সুন্দর করে শাড়ি পরে সেজে তুমি কোথায় যাচ্ছিলে? কথাটি বলে চোখ দুটো ছোট ছোট করে জঙ্গকদের মুখের দিকে তাকিয়ে আছে। তে অশ্রু ভরা চোখে জঙ্গকের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে পুরোপুরি জঙ্গকের শরীরের উপরে নিজের ভরটা ছেড়ে দিয়ে জঙ্গকের ডান পাশের গালের মধ্যে নাক আর ঠোঁট ছুঁয়ে কিছু সময় চুপ করে শুয়ে থাকে তে। হঠাৎই ওই অবস্থাতে থেকে তে বলে, অতীত ভুলে যান না প্লিজ, আমার তো মনে পড়ে না, আপনি কেন মনে করেন? জঙ্গকদের কথাটি শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। সঙ্গে সঙ্গে তে মুখটা উঁচু করে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে বলে, রিলেশনে ছিলাম আমি, কিন্তু কখনো ঘনিষ্ঠ কোনো সম্পর্ক করি নাই। আমার ফার্স্ট কিস থেকে শুরু করে ফার্স্ট টাইম সমস্তটা আপনার সাথেই হয়েছে, শুনতে পাচ্ছেন আপনি? জঙ্গক পুরোপুরি শান্ত হয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে, তের মুখের দিকেও তাকাচ্ছে না। তে কিছুটা আপসেট হয়ে জঙ্গকের মুখটা ধরে নিজের মুখের দিকে ঘুরিয়ে বলে, এত শত বুঝি না আমি সারা জীবন আপনার ভালোবাসা হয়েই থাকতে চাই। আপনার মুখে শুধু আমার প্রশংসা শুনতে চাই। আপনি শুধু আমাকে ভালোবাসবেন, আপনার সমস্তটা জুড়ে শুধু আমি রাজত্ব করব, কাউকে আসতেও দেব না, আপনাকে কোথাও হারিয়ে যেতেও দেব না। আজকের পরে এই সমস্ত ফালতু টপিক নিয়ে আর কথা বলবো না আমরা, ঠিক আছে? কথাটি বলে তে খুব অ্যাগ্রেসিভ হয়ে জঙ্গকের ঠোঁটে ঠোঁট মিশিয়ে কিস করতে স্টার্ট করে। তে পাগলের মতো জঙ্গকের ঠোঁট লিক করছিল, কিস করছিল, বাইট করছিল। জঙ্গক একটু নড়ছে না, চুপচাপ ওভাবে শুয়ে আছে। তে জঙ্গকের ফুল ফেসে কিস করে, আস্তে আস্তে জঙ্গকের নেকে কিস করে। জঙ্গকের গলার মধ্যে একের পর এক কিস করছিল, বাইট করছিল, বাইট মার্ক করছিল। জঙ্গক কিছুই বলছে না। তে জঙ্গকের উপরে শুয়ে পাগলের মতো জঙ্গককে কিস করছে। এই যেন তার আচরণে বোঝাতে চাচ্ছে জঙ্গক শুধুমাত্র তার। তে জঙ্গকের উপরে উঠে বসে জঙ্গকের শার্টের বোতাম খুলে ফেলে। তারপর জঙ্গকের অ্যাপসের মধ্যে টাচ করতে শুরু করে, কিস করতে শুরু করে। জঙ্গক প্রচুর পরিমাণে স্যাটিসফ্যাকশন ফিল করছিল তের এই রকম আদর করাতে। জঙ্গক নিজের লোয়ার লিপস বাইট করছিল, চোখ বন্ধ করে ছিল জঙ্গক, তের দিকে তাকাচ্ছিল না। তে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্গক চোখ বন্ধ করে আছে। জঙ্গককে সিডিউস করার জন্য তে নিজের জামাটা খুলে ফেলে। তারপর পুরোপুরিভাবে আনড্রেস হয়ে যায় তে। জঙ্গক তাকাচ্ছে না। তে জঙ্গকের হাত দুটো ধরে এনে নিজের গলাতে রাখে। এখনো জঙ্গকের চোখ বন্ধ। তে ইচ্ছা করে হাত দুটো গলা থেকে একটু নিচে নামিয়ে দিতেই জঙ্গক চমকে গিয়ে সামনের দিকে তাকায়। তে আনড্রেস হয়ে তার কোমরের উপরে বসে আছে। জঙ্গক কয়েক সেকেন্ড সামনের দৃশ্যটি দেখে, তারপর তে চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে সিডিউস করছো তে? তে একটু ঝুঁকে গিয়ে জঙ্গকের ঠোঁটের সাথে ঠোঁট ঘষতে ঘষতে বলে, আপনার ভালোবাসাগুলো গ্রহণ করেছি, আপনার ভালোবাসাগুলোকে ভালোবেসে ফেলেছি, ওটার প্রমাণ দিচ্ছি। আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটি বলে তে জঙ্গকের ঠোঁটে টিপভাবে কিস করে। Try to mommy move it along. We know you about to get to removing the thong. To the whip and back to the truck is where you belong. After the yak, be the type of rock. জঙ্গক এখনো বিশ্বাস করতে পারছে না তে তাকে আই লাভ ইউ বলেছে। তে তো জঙ্গকের ঠোঁটে কিস করেই যাচ্ছে, কিন্তু জঙ্গক একেবারে স্তব্ধ হয়ে আছে। তে কিস ব্রেক করে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে বলে, সিডিউস করার জন্য একটা কথাই যথেষ্ট। কি কথা? আই নিড ইউ ড্যাডি, আই নিড ইউ সো ব্যাডলি। কথাটি বলে আবারও তে জঙ্গকের হাত দুটো এনে তার গলায় রাখে। এবার আর জঙ্গক নিজেকে সামলাতেই পারে না। তেকে বিছানায় শুয়ে দিয়ে তের উপরে উঠে বসে। জঙ্গক তের বুকের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে করতে বলে, ইউ আর সো হট বেবি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। কথাটি শুনে তে জঙ্গকের মাথার চুল খামচে ধরে আর তাদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়। তবে অন্য বারের থেকে এই লাভ মেকিংটা দুজনের জন্য প্রচুর পরিমাণ স্পেশাল ছিল, কারণ প্রথমবার তে জঙ্গককে নিজে থেকে কাছে ডেকেছে, প্রথমবার তে জঙ্গককে আই লাভ ইউ বলেছে। Bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. কি করছেন কি আপনি এসব? কেন জান, কি হয়েছে? আগের মতো হন না, এত জেন্টাল হওয়ার দরকার নাই। আমার কাছে আমার সাইকোপ্যাথটাকে বেশি ভালো লাগে, এত জেন্টাল হওয়ার দরকার নেই প্লিজ। ওকে জান পাখি, তুমি যা বলবে তাই হবে। আরেকটা কথা। কি? অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, আপনি অনেক হট। তাই?
You like it? Yes, I like it. I like your everything. I love you, Janpakhi. I love you too.